এত গরম ভাবা যায়? এত কঠিন প্রশ্ন ভাবা যায়? আমাদের না গিয়ে কি রক্ষা আছে? ওদের না এসে কি রক্ষা আছে? এই ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। সেন্টেন্সগুলো খুব ইন্টারেস্টিং এবং আমাদের প্রতিদিনের কথা, এই কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে দেখে নাও। এখানে দেখতেই পাচ্ছ তিনটে একই ধরনের এক্সাম্পল রেখেছি আর আরো তিনটে আরেক রকমের এক্সাম্পল। মানে আমি এখানে দুটো স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, দুটো স্ট্রাকচার দেখাবো এবং কোন কোন সেন্টেন্সগুলো ওই দুটো স্ট্রাকচার দিয়ে ইংলিশে বলতে হবে সেটা এখান থেকে বুঝে যাবে। প্রথমটা হচ্ছে এত কঠিন প্রশ্ন ভাবা যায় না, বা এত কঠিন প্রশ্ন ভাবা যায়। দুভাবেই কথাটা বলা হয়, প্রত্যেকটাই তাই। এত গরম ভাবা যায় না, আবার এত গরম ভাবা যায়। এত বাজে ভাবা যায় না, আবার এত বাজে ভাবা যায়। এটা হলো প্রথম সেট, প্রথম স্ট্রাকচার নিয়ে সেন্টেন্সগুলো তৈরি হবে। এক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এটাকে এক্সেসিভ, সামথিং এক্সেসিভ, অতিরিক্ত মাত্রায়। কিন্তু অতিরিক্ত মাত্রায় হলেও সেটাকে সহ্য করা আর সহ্য না করা দুটো ব্যাপার থাকে, মানে চাওয়া আর না চাওয়া। এখানে যেটা বলা হচ্ছে, এখানে কিন্তু যে বলছে সে এটাকে আশা করছে না বা চাইছে না, ঠিক আছে? তার মানে আমি যদি সেন্টেন্সটাকে, আমরা কি জানি? আমরা জানি যে টু মাচ বা এক্সেসিভ এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে এই ধরনের সেন্টেন্সগুলো করে দেওয়া যাবে। কিন্তু এখানে যেটা জানার বিষয় সেটা হলো টু মাচ বা এক্সেসিভ যেটা, সেটা ডিজায়ারেবল হতে পারে, মানে সহ্য করে নেবার মতন মানসিকতা যে বলছে তার থাকে বা থাকতে পারে। কিন্তু এখানে কিন্তু বক্তা যে বলছে তার কথাগুলো, মানে তার এই অবস্থাগুলো সহ্য করে নেওয়ার ইচ্ছে নেই, মানে তার কোনো রকম চাহিদা নেই এই ধরনের পরিস্থিতিগুলোকে মেনে নেওয়া বা সহ্য করা। তো এক্ষেত্রে সেই কারণে অন্য একটা ফ্রেজ ইউজ করতে হবে। ফ্রেজটা খুবই কমন এবং খুব সহজ ফ্রেজ, সেইটা দিয়েই এই ধরনের সেন্টেন্সগুলো হবে। তো স্বাভাবিকভাবে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হেল্পিং ভার্ব বা বি ভার্ব যেটা বলি, তারপরে ওই ফ্রেজটা, ঠিক আছে? ফ্রেজটা, এবং যেটা আমরা ইন্টেন্সিফাই করছি কোনটা? কঠিন, গরম, বাজে। মানে এই কঠিন, গরম, বাজে এটাকে আমরা প্রচন্ডভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, মানে যেটা আমাদের সহ্যের বাইরে। তো এটাকে আমরা যে ফ্রেজ দিয়ে বলবো সেটা হলো অল টু, ALL অল, তারপরে TW অল টু, তারপরে এই অ্যাডজেক্টিভ গুলো বসবে, ঠিক আছে? কঠিন, গরম, বাজে, ঠিক আছে? অল টু, তার মানে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব বা বি ভার্ব প্লাস অল টু প্লাস অ্যাডজেক্টিভ, এইটা হলো এইটার স্ট্রাকচার। তবে কি বললাম, প্রথম যে স্ট্রাকচারটা সেটা হলো প্রথমে সাবজেক্ট বসাবে, তারপরে বি ভার্ব বা হেল্পিং ভার্ব, বি ভার্ব বা হেল্পিং ভার্ব আমি লিখছি, কারণ বি ভার্বগুলো তো এক ধরনের হেল্পিং ভার্ব, ঠিক আছে? প্লাস অল টু, এই ফ্রেজটা ইউজ হলো অল টু প্লাস অ্যাডজেক্টিভ, মানে যে অ্যাডজেক্টিভটাকে আমরা এখানে কি করছি? মাত্রা দিচ্ছি, মানে ইন্টেন্সিফাই করছি, প্রচন্ড রকম ভাবে তার মাত্রাটাকে যোগ করে দিচ্ছি, সেই অ্যাডজেক্টিভটা বসাতে হবে। এক্ষেত্রে সেই অ্যাডজেক্টিভটা হলো কঠিন, গরম, বাজে, ঠিক আছে? মানে তার আগে দেখো এত কথা দিয়ে একে ইন্টেন্সিফাই করা হয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রেই। আর ভাবা যায় না বা ভাবা যায়, এই এক্সপ্রেশনটা দিয়ে বক্তা বোঝাতে চাইছে মানে তার কাছে এটা ডিজায়ারেবল নয়, তার কাছে এটা কাম্য নয়, সেটা চায় না। তাহলে সেন্টেন্সগুলো কিভাবে তৈরি হচ্ছে দেখে নাও। এত কঠিন প্রশ্ন ভাবা যায় না বা ভাবা যায়, তার মানে the question
দ্য কোয়েশ্চেন, খুব সহজ স্ট্রাকচার। দ্য কোয়েশ্চেন ইজ অল টু ডিফিকাল্ট। দ্য কোয়েশ্চেন ইজ অল টু ডিফিকাল্ট। ঠিক আছে, এইটাই হলো এত কঠিন প্রশ্ন ভাবা যায়। দ্য কোয়েশ্চেন ইজ অল টু ডিফিকাল্ট। এত কঠিন প্রশ্ন ভাবা যায় বা এত কঠিন প্রশ্ন ভাবা যায় না। পরেরটা, এত গরম ভাবা যায় না। তার মানে দি ওয়েদার, দি ওয়েদার ইজ কি হবে? অল টু, দ্য ওয়েদার ইজ অল টু কি? হট, গরম। এত গরম ভাবা যায়? দ্য ওয়েদার ইজ অল টু হট। ঠিক আছে, পরেরটা, এত বাজে ভাবা যায় না বা এত বাজে ভাবা যায়, এখানে সাবজেক্ট ইট ধরে নাও। ইট ইজ অল টু ব্যাড। ঠিক আছে, এক্ষেত্রে দেখো এই যে অল টুটাকে ইউজ করা হলো, আমি এটা মুখে আগেও বলে দিলাম, এই যে অল টুটা ইউজ করা হলো, এটা ভেরি মাচ বা এক্সেসিভ এর অল্টারনেটিভ হিসাবে ধরতে পারো। কিন্তু এখানে তুমি যখনই বসাবে সেক্ষেত্রে মিনিং এর একটু হেরফের হবে। ঠিক আছে, এখন স্পোকেন করার সময় এত বেশি নিখুঁত ভাবে সবকিছুকে মেনটেন করা, ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট। কিন্তু তবুও আমাদের এগুলো শিখতে হবে, এগুলোকে এইভাবে প্রকাশ করা, মানে বলতে হবে, এগুলোকে এইভাবে বলতে হবে। দ্য কোয়েশ্চেন ইজ অল টু ডিফিকাল্ট, দ্য ওয়েদার ইজ অল টু হট, ইট ইজ অল টু ব্যাড। ঠিক আছে, এরপরে তাহলে একটা স্ট্রাকচার শিখে গেলে, সাবজেক্ট, বি ভার্ব বা হেল্পিং ভার্ব। এখানে হেল্পিং ভার্ব বলতে অন্যান্য যে ভার্বগুলো আছে, মানে হেল্পিং ভার্বগুলো আছে, তার সঙ্গে তোমরা যদি বি, বিইং বা বিন যোগ করো তাহলেও সেগুলো বি ভার্বের মতন হয়ে যায়। তারপরে অল টু, তারপরে অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভটাকে ইন্টেন্সিফাই করা হচ্ছে। ঠিক আছে, পরেরটা, তোমার না গিয়ে কি রক্ষা আছে, মানে তোমার না গিয়ে রক্ষা নেই। মানে এক্ষেত্রে দেখো যে বিষয়টা, এক্ষেত্রে প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে যেটা বোঝানো হচ্ছে যে কাজটা তার কাছে আনঅ্যাভয়েডেবল, মানে কাজটাকে সে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবে না। কাজটাকে সে কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবে না। কোন কাজটা? এই যে যাওয়া কাজটাকে সে অ্যাভয়েড করতে পারবে না, শোনা কাজটাকে অ্যাভয়েড করা যাবে না, পরিশ্রম করার কাজটাকে অ্যাভয়েড করা যাবে না। তাহলে এরকম অবস্থা হলে, এরকম পরিস্থিতি হলে, এক্ষেত্রে যে ইংলিশগুলো হবে সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে? একটা মোডাল ফ্রেজ ইউজ করতে হবে। মোডাল ফ্রেজটা কি? নিড মাস্ট। নিড মাস্ট মানে নিডও একটা মোডাল, মাস্টও একটা মোডাল। দুটো মোডালকে কিন্তু এক জায়গায় বসিয়ে মোডাল ফ্রেজটা তৈরি হচ্ছে এবং এই নিড মাস্টকে ইউজ করতে হবে। যদিও এই ধরনের বক্তব্য বা এই ধরনের যে সেন্টেন্স সেগুলোকে হ্যাভ টু বা মাস্ট দিয়ে বলা যেতে পারে, কিন্তু আমি বারবার বলছি যে সেন্টেন্সের মধ্যে যে টোনটা থাকে সেই টোনটাকে মেনটেন করতে গেলে তোমাদের কিন্তু ভ্যারাইটি অফ ইউজেজ, ফ্রেজেস, এগুলোর প্রতি তোমাদের নজর দিতে হবে। তো এক্ষেত্রেও তাই। তার মানে তোমার না গিয়ে কি রক্ষা আছে, তার মানে ইউ হ্যাভ টু গো দেয়ার, তোমাকে যেতেই হবে, ইউ মাস্ট গো দেয়ার। এরকম ভাবে ভাবতে পারো, উই মাস্ট লিসেন টু দেম, ইউ মাস্ট লিসেন টু দেম, আই মাস্ট ওয়ার্ক হার্ড, আমার অবশ্যই পরিশ্রম করতে হবে। তো এগুলোকে এইভাবে বলা যেতে পারে। বাট তুমি দেখো সেন্টেন্সটাকে লক্ষ্য করো, তোমার না গিয়ে কি রক্ষা আছে, সেন্টেন্সটার মধ্যে একটা মানে অন্যরকম ভাব আছে যেটাকে তুমি অ্যাভয়েড করতে পারো না। তাহলে এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা কি হবে? আপেক্ষিকভাবে একটা জিজ্ঞাসা আছে, আপাতভাবে নিড মাস্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে, তারপরে আদার্স তোমরা যদি অ্যাড করতে চাও অ্যাড করবে। নিড মাস্ট প্লাস সাবজেক্ট প্লাস
ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই স্ট্রাকচারটা ইউজ হবে। ঠিক আছে, তাহলে এই স্ট্রাকচারটা ইউজ করে সেন্টেন্স গুলো তৈরি করে ফেলো। তোমার না গিয়ে কি রক্ষা আছে, তার মানে সেন্টেন্সটা হবে, দেখো একেবারে নতুন ধরনের সেন্টেন্স। এগুলো এইভাবে একটু বলো, নিড মাস্ট ইউ, সাবজেক্ট ইউ যাওয়া, নিড মাস্ট ইউ গো, কোথায় সেটা পরের পার্ট। এরপরে তোমরা যেটা মানে তোমাদের মনে হবে বসানো সেটা বসিয়ে নেবে। নিড মাস্ট ইউ গো, আমাদের না শুনে কি রক্ষা আছে, তার মানে নিড মাস্ট উই লিসেন টু বা হিয়ার, নিড মাস্ট উই হিয়ার। ঠিক আছে, এরপরেও তাই, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী অ্যাড করো কিছু ইনফরমেশন। নিড মাস্ট উই হিয়ার, তারপরে আমার না পরিশ্রম করে কি রক্ষা আছে, একইভাবে নিড মাস্ট আই, নিড মাস্ট আই ওয়ার্ক, নিড মাস্ট আই ওয়ার্ক বা ওয়ার্ক হার্ড করে দাও। ঠিক আছে, নিড মাস্ট আই ওয়ার্ক হার্ড। তাহলে বুঝতে পারলে আমি দুটো স্ট্রাকচার নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম। দুটো স্ট্রাকচারকে কিভাবে আমাদের প্রতিদিনের কথায় ব্যবহার করতে হয় সেটা দেখালাম। তোমরা এক্সাম্পল গুলো দেখো, আমি যে বেঙ্গলি গুলো লিখেছি, বাংলাগুলো লিখেছি, সেই বাংলাগুলোকে ফলো করো, এই ধরনের বাংলা পাবে এবং এই স্ট্রাকচার অনুযায়ী ইংরেজিতে তৈরি করবে, ইংলিশে বলবে।